Chapter 5 Heat. So, what is heat? Heat is a form of energy which flows from a hot body to a cold body when they are kept in contact. এই কথাটার মানেটা কি? এই কথাটার মানেটা হচ্ছে যখন কোনো এনার্জি, সেটা হিট হতে পারে, সাউন্ড হতে পারে, লাইট হতে পারে, আমরা দেখেছি যখনই কোনো চেঞ্জেস আসে বা ডিউরিং হিট ট্রান্সফার বা সাউন্ড ট্রান্সফার বা লাইট ট্রান্সফারে পার্টিকুলার কোনো চেঞ্জেস আমরা দেখতে পাই। হিটটা যেহেতু এনার্জি, সেহেতু হিটের ক্ষেত্রে একটা পার্টিকুলার সিগনিফিকেন্স হলো হট আর কোল্ড বডি, বা অন্যভাবে যদি আমরা বলি একটা হট বডির সঙ্গে অল্টারনেটলি কম হট বডি যদি পাশাপাশি রাখা হয়, তাহলে দুটোর মধ্যে কন্টিনিউয়াস একটা হিট এক্সচেঞ্জ চলতে পারবে টিল যতক্ষণ পর্যন্ত না দুটোর টেম্পারেচার সমান হয়। খেয়াল করে দেখো, আমি এখানে দুটো ওয়ার্ড বললাম, হিট অ্যান্ড টেম্পারেচার। টেম্পারেচারটা আমরা পরে আসবো। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি হিট একটা ফর্ম অফ এনার্জি বা কজ, এনার্জির একটা কজ, যার জন্য টেম্পারেচারটা হচ্ছে এফেক্ট। তাহলে হিটের ডেফিনেশন কি? হিট ইজ এ ফর্ম অফ এনার্জি হুইচ ফ্লোজ ফ্রম এ হট বডি টু এ কোল্ড বডি হোয়েন দে আর কেপ্ট ইন কন্ট্যাক্ট। এবার আমরা জানি ফিজিক্সে যে কোনো জিনিসের বা যে কোনো মানে অবজেক্টের যদি সেটা মেজারেবল হয়, তাহলে তার একটা ইউনিট থাকবে। তাহলে আমরা যখন কোনো হিট অথবা কোল্ড মাপবো, মানে হট বডি বা কোল্ড বডির মানে তুলনা করব, ডিফারেন্স দেখব, তখন ডেফিনেটলি একটা ইউনিট দিয়ে আমরা ডিফারেন্স দেখব। সেই জন্য হিটেরও কিছু ইউনিট আছে, যার স্ট্যান্ডার্ড ইউনিট বা এসআই ইউনিট হলো জুল, রিপ্রেজেন্টেড অ্যাজ ক্যাপিটাল জে। অ্যানাদার যে দুটো ইউনিট আছে হিটের, একটা হচ্ছে ক্যালোরি, রিপ্রেজেন্টেড অ্যাজ ক্যাল, CAL, অ্যান্ড কিলো ক্যালোরি, KCAL। ক্যালোরির ডেফিনেশন কি? হিট এনার্জি রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ 1 গ্রাম অফ ওয়াটার বাই 1 ডিগ্রি সেলসিয়াস। তার মানে দুটোই কিন্তু ফিক্সড, অ্যামাউন্ট অফ ওয়াটার আর অ্যামাউন্ট অফ টেম্পারেচার, এই দুটো যদি ফিক্সড থাকে আর গ্রাম আর ডিগ্রিতে থাকে, তাহলে সেটাকে আমি বলছি ক্যালোরি। কিলো ক্যালোরিও সেম ডেফিনেশন, হিট এনার্জি রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ 1 কেজি অফ ওয়াটার বাই 1 ডিগ্রি সেলসিয়াস। তার মানে ওয়াটারের অ্যামাউন্ট আমার বেড়ে যাচ্ছে, তাই যদি গ্রামে থাকে তাহলে ক্যালোরি, যদি কেজিতে থাকে তাহলে হচ্ছে কিলো ক্যালোরি। তাই ডেফিনেটলি এটা যেহেতু দুটো ইউনিট অফ সেম থিংস মানে হিটের, তাহলে এদের মধ্যে রিলেশন থাকবে। রিলেশন হচ্ছে 1 ক্যালোরি ইজ ইকাল টু 4.2 জুল, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, অর 1 জুল ইজ ইকাল টু 0.24 ক্যালোরি। অঙ্ক করার সময় যে কোনো একটাতে আমরা কনভার্সন করে ম্যাথটা করতে পারবো। নাও টেম্পারেচার। টেম্পারেচারকে আমরা ইজিলি ডেসক্রাইব করতে পারি অ্যাজ এ রেজাল্ট অর এফেক্ট অফ হিট। The definition of temperature is a quality which tells us the degree of hotness or coldness of a body. When a body is heated, its temperature rises, and when it is cold, its temperature falls. তার মানেই হচ্ছে যদি আমি কোনো হিট অ্যাড করি তাহলে টেম্পারেচারটা বাড়বে, আর যদি আমি টেম্পারেচার সরিয়ে নিই বা মাইনাস করি, তাহলে সেটা টেম্পারেচার কমে গিয়ে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। তার মানে আমি দেখতে পাচ্ছি হিটটা কিন্তু এখানে রিজন, হিট অ্যাড করে টেম্পারেচার বাড়ছে, হিট সরিয়ে নিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে এরও একটা ইউনিট থাকবে, এর স্ট্যান্ডার্ড ইউনিট বা এসআই ইউনিট হলো কেলভিন, সিম্বলাইজড অ্যাজ কে। আর অ্যানাদার ইউনিট যে দুটো আছে সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস অর ডিগ্রি ফারেনহাইট। ডিগ্রি সেলসিয়াসকে রিপ্রেজেন্ট করা যায়, সিম্বলাইজ করা যায় 0 ডিগ্রি সি দিয়ে, জিরোটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট হিসাবে লেখা হয়, আর ফারেনহাইটটাকে 0 ডিগ্রি এফ। খেয়াল রাখতে হবে কেলভিনের যে সিম্বল কে সেটা কিন্তু ক্যাপিটাল কে, নট স্মল কে। Morning children, today we shall learn about temperature and how to measure the temperature. We often say the soup is hot or the ice cream is very cold. But have you ever wondered what makes the soup hot or the ice cream cold? Some objects are hotter than the other, like the soup on the left side is hotter than the soup
on the right side. Some objects are colder than the other, like this ice cream is colder than this cold drink. So, what makes things hotter or colder? When you get fever, your body becomes hotter than the normal. To know how hot your body has become, your mother puts a thermometer in your mouth or under the arms. Temperature is the quantity that tells us how hot or cold an object is. So the temperature is degree of hotness or coldness of a body or a place. Like the boiling water is very hot as it has high temperature, and ice cream is very cold as it has very low temperature. When we put a pot of water on the stove and heat it, its temperature rises. The heat is form of energy and it is the cause of temperature. It means temperature is an expression of heat energy. Hot water becomes cold when it releases heat. So, cold water has lesser heat energy than the hot water. Thus, coldness is caused by the absence of heat energy. Thus, when heat energy flows into the body, it warms up the body. And when it flows out of a body, it cools the body. Now, how to measure temperature? When we touch an object, we can say whether it is hot or cold. The sense of touch can estimate the temperature, but we cannot rely on the touch for the right measurement of temperature. Besides, we shouldn't touch things which are very hot, like the boiling water, as you may get burned. Hence, there are instruments to measure the temperature accurately, which is the thermometer. Now, the thermometer is used to measure temperature. But what is the unit of temperature? Just like we have different units to measure the length, say inch, centimeter, meter, etc., we have different units to measure the temperature. One of the unit of temperature is degree Celsius. Like the temperature on a summer noon was 41 degrees Celsius. The normal temperature of a human body is 37 degrees Celsius. When we have fever, it means our body is hotter than the normal. You must have seen or used the clinical thermometer used to measure the body temperature. If you look closely, you would find a scale starting from 94 till 108. Here F is written besides the scale. F stands for Fahrenheit. This is another unit of temperature, and our normal body temperature is 98.6 degrees Fahrenheit. Now let us see the structure of clinical thermometer. It is made of long, narrow, uniform glass tube, and it has a bulb at one end which carries the mercury. This mercury expands when we put the thermometer in the mouth or under our arms to measure the body temperature. On expansion due to the high temperature, the mercury proceeds through the narrow tube like a thread. Now how to read the temperature? Look here. The mercury thread has crossed 102 and has stopped at the third mark after it. There is, if we see the marking, after 102 the marking is 104 degrees. So 2 degree is divided into 10 parts. Thus each part is 2 divided by 10, which is equal to 0.2 degree Fahrenheit. And thus the third mark means 0.2 multiplied by 3, which is 0.6. So we can say the temperature is
102 degrees plus 0.6 degrees, which is 102.6 degree Fahrenheit. So, we look at the Fahrenheit scale on the thermometer to see where the mercury thread ends, and this is the temperature reading. Like here, as we saw, the reading was 102.6 degree Fahrenheit. Now, if we measure temperature in Celsius, the normal body temperature is 37 degrees centigrade. In the clinical thermometer, we can find a Celsius scale starting from 35 degrees Celsius till 42 degrees Celsius. There are different types of thermometer besides the clinical thermometer. One type is digital thermometer, which doesn't use mercury. We just put the digital thermometer's bulb in the mouth or under the arms or touch it with some object, then the screen on it will show the temperature reading. The digital thermometer is easier to use and measures the temperature accurately. Now you may wonder, can we use the clinical thermometer to measure the temperature of boiling water? No, the clinical thermometer is just suitable to measure our body temperature. The temperature of living person cannot be less than 94 degree Fahrenheit. When the body temperature is less than the normal, it is called hypothermia. And when the body temperature is above the normal range, we call it fever. Increase in body temperature is called hyperthermia. On the other hand, and the chances of survival of a person are very less if the body temperature crosses 107 degree Fahrenheit. So, the clinical thermometer has a scale from 94 degree Fahrenheit to 108 degree Fahrenheit. But the temperature of boiling water is 212 degree Fahrenheit or 100 degrees Celsius. So, if we put the clinical thermometer in boiling water, the mercury would not get the space to stretch inside the thermometer and it would crack the thermometer with the pressure. And hence, the clinical thermometer is not used to measure the temperature of boiling water. You know, the laboratory thermometer has the longer Celsius scale and hence it can be used to measure higher temperatures like 80 degrees Celsius, 100 degrees Celsius and so on. So remember children, what is temperature? The temperature indicates the degree of hotness or coldness of a body or a place. And the temperature is measured in degree Celsius or degree Fahrenheit. And lastly, different types of thermometers are used to measure the temperature. That's all for now. Bye bye children. Topic: heat. Why is a laboratory thermometer not used to check body temperature? Oh, you have got fever. Why don't you check your body temperature using a thermometer? No, please don't use a laboratory thermometer. You won't be able to get the correct reading. Why don't you try another one? This is called a clinical thermometer. Hooray! A clinical thermometer is different from a laboratory thermometer. Aha! Oh, seems like you have made your choice. A clinical thermometer has a kink. When we check our body temperature, the kink present in it prevents the mercury from falling back down, thus helping the thermometer to hold the temperature recorded by it and giving us an accurate reading. Now, in a laboratory thermometer, this kink is absent. This is because a laboratory thermometer is meant to measure immediate temperature. Hence, after recording our body temperature, until we check it, the mercury will fall, thus not giving us an accurate reading. প্রিভিয়াস স্লাইডগুলোতে আমি টেম্পারেচারের ডিটেলসটা পেয়েছি, ক্লিনিক্যাল থার্মোমিটার আর ল্যাবরেটরিক্যাল থার্মোমিটারেরও কিছু ডিসক্রাইব
ডেসক্রিপশন পেয়েছি। এই স্লাইডটায় আমি যেটা দেখব সেটা হচ্ছে স্কেল অফ টেম্পারেচার। বেসিক্যালি টেম্পারেচার রিড করার জন্য বা মেজার করার জন্য আমাদের তিনটে স্কেল আমরা ইউজ করি। নাম্বার 1 সেলসিয়াস স্কেল অর সেন্টিগ্রেড স্কেল, নাম্বার 2 ফারেনহাইট স্কেল অ্যান্ড নাম্বার 3 কেলভিন স্কেল। পিকচারে যেটা ডেসক্রাইব করা আছে সেটা তোমরা দেখতেই পাবে। তিনটে ছবি আমার দেওয়া আছে, একটা সেলসিয়াস স্কেলের, একটা ফারেনহাইট স্কেলের, একটা কেলভিন স্কেলের। আর তার পাশে একটা টেবিলের ছবি দেওয়া আছে, যে দুটোতে খুব ক্লিয়ারলি এক্সপ্লেন করা আছে আমাদের লাস্ট মানে হচ্ছে নর্মাল আইস পয়েন্ট আর একদম এন্ডে স্টিম পয়েন্ট। সেন্টিগ্রেড স্কেলে যেটা আমার আইস পয়েন্ট সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর স্টিম পয়েন্টটা মার্ক করা আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 0 to 100 এই দুটোর ইন্টারভ্যাল, বা আমি ইজিলি বলতে পারি দ্য ইন্টারভ্যাল বিটুইন আইস পয়েন্ট অ্যান্ড দ্য স্টিম পয়েন্ট টোটাল ডিভাইডেড আছে 100-এ। তার মানে 0 to 100 আমি যদি মাইনাস করি তাহলে 100টা আমি ভেতরের ইন্টারসেকশন পাচ্ছি। তার মানে ইচ ডিভিশন ইজ কল্ড 1 ডিগ্রি সেলসিয়াস, বা প্রত্যেকটাকে আমি লিখতে পারি 1 ডিগ্রি সি। ফারেনহাইট স্কেলে আমি দেখতে পাচ্ছি এর আইস পয়েন্ট হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট আর স্টিম পয়েন্ট হচ্ছে 21 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 21 মাইনাস 32 180 আসছে। তাহলে নাম্বার অফ ডিভিশন বিটুইন দ্য আইস পয়েন্ট অ্যান্ড দ্য স্টিম পয়েন্ট 180। তার মানে 180টা ইকুয়াল পার্টসে ডিভিশনগুলো ভাগ করা আছে। কি লিখবো? 0 ডিগ্রি এফ, প্রত্যেকটা ডিভিশনকে 1 ডিগ্রি ধরলে। কেলভিন স্কেলকে আমরা দেখতে পারি এটা আইস পয়েন্ট হচ্ছে 273 আর স্টিম পয়েন্ট 373। তার মানে নাম্বার অফ ডিভিশনস বিটুইন দ্য আইস পয়েন্ট অ্যান্ড দ্য স্টিম পয়েন্ট এগেন 100। তার মানে প্রত্যেকটা ডিভিশন 100 ইকুয়াল পার্টসে ভাগ করা আছে। এবার এই যে কেলভিন স্কেল, এটার আরেকটা নাম হচ্ছে অ্যাবসলিউট স্কেল অফ টেম্পারেচার, যেটার 0 মার্ককে আমরা ধরে নিতে পারি, যেখানে নো মলিকিউলার মোশন ক্যান অকার। দ্যাটস ওয়াই এটার আরেকটাও নাম আমরা জেনে থাকি, সেটা হচ্ছে অ্যাবসলিউট স্কেল। 0K এটাকে বলা হয় লোয়েস্ট পসিবল টেম্পারেচার। এর ওপরে আইস পয়েন্ট যখন মার্কড হয় তখন কিন্তু 273 কেতে গিয়ে মার্কড হয়ে থাকে। তাহলে এই তিনটে স্কেলের কম্পারেটিভ অ্যানালাইজ যদি আমি করি, সেটা তাহলে আমি রিলেশনটা দেখতে পাচ্ছি টেবিলটা দিয়ে, আর আমি যদি গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করি তাহলে আমি ছবিটা দেখতে পাচ্ছি আমার তিনটে ফারেনহাইট স্কেল দিয়ে। রিলেশনশিপ বিটুইন দ্য সেলসিয়াস অ্যান্ড কেলভিন। The relationship between Celsius and Kelvin scale, we have seen that ice point 0 degree centigrade is equal to 270 degree Kelvin and steam point 100 degree centigrade is equal to 370 degree Kelvin. On the basis of, by simply adding 273 to the temperature on Celsius scale, we get the temperature on Kelvin scale. That means the relation between Celsius and Kelvin is T degree centigrade is equal to 273 plus T K। তার মানে সেন্টিগ্রেড স্কেলের যদি আমাকে ভ্যালু দেওয়া থাকে তাহলে আমি ইজিলি কেলভিন স্কেলটাও বের করতে পারবো। And next the relationship between the Celsius and Fahrenheit. সেলসিয়াস স্কেলের আইস পয়েন্ট 0 কিন্তু ফারেনহাইটের 32, whereas steam point of Celsius 100 and Fahrenheit 212. On the basis of that, if 1 degree on Celsius scale is equal to 9/5 degree on Fahrenheit scale, the relationship is C/5 is equal to F minus 32/9. তার মানে C এর ভ্যালু দেওয়া থাকলে আমি F বার করতে পারবো, F এর ভ্যালু দেওয়া থাকলে C বার করতে পারবো। Just simply put the value on the respective place, either C or F. Convert 0 ডিগ্রি সেন্টিগ্রেড টু ফারেনহাইট। প্রথম এক্সাম্পলটা হচ্ছে 100 ডিগ্রি সিকে আমি কত ফারেনহাইট হচ্ছে সেটা বের করব। আমি জানি আমার ফর্মুলা হচ্ছে C/5
ইজিক্যাল টু এফ মাইনাস 32/9। এখানে আমাকে সেন্টিগ্রেড বলেছে 100°C, তাই জন্য আমি সি এর জায়গায় 100 বসালাম। আমি এখানে লিখে দিয়েছি পুট দ্য ভ্যালু অফ সি, মানে যেটা আমার চাইবে সেটাই আমি লিখব। তাহলে সি এর জায়গায় আমি বসালাম হচ্ছে 100, এফ মাইনাস 32 যা আছে ঠিক তাই, বাই 9। ক্রসওয়াইজ মাল্টিপ্লিকেশন যদি আমি করি তাহলে 9 ইন্টু 100, যেটা আমি রাইট সাইডে লিখেছি, আর 5 ইন্টু এফ মাইনাস 32 সেটা আমি এখানে লিখেছি। তাহলে 5 ইন্টু এফ 5f, আর 5 ইন্টু 32 দ্যাট মিনস 160 ইজিক্যাল টু 9 ইন্টু 100 900। 5f লেফট সাইডেই থাকলো, 160 রাইট সাইডে গেলে সাইনটা মাইনাস ছিল, চেঞ্জে 160 হলো, তার মানে 160। দ্যাট মিনস এফ ইজিক্যাল টু 5 এর নিচে আসছে 165, কাটাকুটি করে 212, তার মানে আমার কি অ্যান্সার বেরোলো 100°C ইজিক্যাল টু 212°F। আমি তোমাদের একটা প্রবলেম সলভ করতে দিয়েছিলাম, সেটা হচ্ছে ফাইন্ড দ্য টেম্পারেচার হোয়ার সি ইজিক্যাল টু 5, আরেকটা হচ্ছে সেন্টিগ্রেড ফারেনহাইট স্কেলের 4 টাইমস হবে। আমি সলভ করে পাঠিয়ে দিয়েছি সেটা, তবে এটা বুঝিয়ে দিচ্ছি। আমার কন্ডিশন কি আছে, সি ইজিক্যাল টু 5, ফর্মুলা জানি c/5 f মাইনাস 32/9। তাহলে সি ইজিক্যাল টু 5 মানে আইদার সি এর জায়গায় আমি এফ লিখতে পারি কিংবা এফ এর জায়গায় আমি সি লিখতে পারি। আমি কি করলাম, সি এর জায়গায় এফ লিখলাম, লিখে দিয়েছি দো সি ইজিক্যাল টু 5। তাহলে সি এর জায়গায় এফ হলো, আর বাদ বাকি যা আছে সব ঠিক থাকলো। ক্রসওয়াইজ মাল্টিপ্লিকেশন করে 9f আর এফ ইন্টু 5 মাইনাস 32, তাহলে 9f ইজিক্যাল টু 5s মাইনাস 160, 9f এটা এদিকে হলো মাইনাস 5f ইজিক্যাল টু মাইনাস 160, 9f থেকে 5f গেলে 4f মাইনাস 160, ক্রসওয়াইজ করলে মাইনাস 160/4 মাইনাস 40, তার মানে মাইনাস 40°তে সি আর এফ সমান। এটা কিন্তু আমি সেন্টিগ্রেডও বলতে পারবো না, এফও বলতে পারবো না। আমার কোশ্চেনটা ছিল কোন টেম্পারেচারে সি ইজিক্যাল টু এফ, তার মানে মাইনাস 40তে সি ইজিক্যাল টু এফ। তার মানে ফর্মুলাটা কিন্তু আমার দাঁড়াচ্ছে c/5 ইজিক্যাল টু এফ মাইনাস 32/9। এফেক্টস অফ হিট। হিট যেহেতু একটা এনার্জি, সেহেতু হিট অ্যাড করলে কিংবা সাবস্ট্র্যাক্ট করলে কিছু চেঞ্জেস প্রোডাক্টের মধ্যে বা বডিতে আসবেই। কি কি? নাম্বার 1, চেঞ্জ ইন টেম্পারেচার অফ দ্য বডি, চেঞ্জ ইন সাইজ অর শেপ অফ দ্য বডি অ্যান্ড চেঞ্জ ইন স্টেট অফ দ্য বডি। এই যে ফার্স্টেরটা, চেঞ্জ ইন টেম্পারেচার অফ দ্য বডি, যখনই আমি বডিতে কিছু টেম্পারেচার বা হিট অ্যাড করব, তখন টেম্পারেচার আস্তে আস্তে বাড়বে, রাইজ করবে। আর যখন আমি সাবস্ট্র্যাক্ট করবো বা সরিয়ে নেব, তখন এটা ঠান্ডা হয়ে যাবে। বাট এইগুলোর ওপরেও তিনটে ফ্যাক্টর কাজ করে। নাম্বার 1, কোয়ান্টিটি অফ হিট, নাম্বার 2, মেটেরিয়াল অফ দ্য বডি, অ্যান্ড নাম্বার 3, মাস অফ দ্য বডি। যখন কোনো কিছু আমরা অ্যাড করছি, তখন সে মেটেরিয়ালটাও খুব ভাইটাল। আয়রন আর প্লাস্টিক দুটো যদি ডিফারেন্ট থাকে, তাহলে তার মেটেরিয়ালের চেঞ্জেসটাও কিন্তু সেরকম হবে। প্লাস মাস বা কোয়ান্টিটি, কতটা হিট আমি অ্যাড করলাম, এগুলো কিন্তু খুব ভাইটাল। তাহলে এই ভাইটালটা আমরা কিছু চেঞ্জেসের মধ্যে দেখতে পাই। যেরকম একটা সলিড যদি হিট অ্যাড করা হয় অ্যান্ড সেই হিটটাই যদি লিকুইডে অ্যাড করা হয়, তাহলে দুটোর মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আমরা খেয়াল করব। কীরকম? আইস অ্যাট 0°C অন হিটিং মেল্টস ইন্টু ওয়াটার at 0°C, while water at 0°C on cooling freeze into ice at 0°C। তার মানে লিকুইডটা যখন গরম করছি, it changes into its vapor at a fixed temperature। আবার সেইটাকে আমি বলে দেবো হচ্ছে ভেপারাইজেশন অর বয়লিং। আমি নিচের একটা পিকচার এখানে অ্যাড করেছি। যেমন আমি চেঞ্জ শেপ আর বডি বলেছি। কিছু হিট যদি অ্যাড করা হয়, তাহলে এটা এক্সপ্যান্ড করে, আর যদি হিটটা সরিয়ে নেওয়া হয়, তাহলে এটা সিঙ্ক করে যাবে। কীরকম? আমরা এক্সাম্পল জানি হচ্ছে গরমকালে কোনো আয়রন বা কোনো মেটালিক বডি আস্তে আস্তে এক্সপ্যান্ড করে, হোয়ারঅ্যাজ যদি হিটটা কমিয়ে নেওয়া হয় বা শীতকালে, তাহলে এটা কিন্তু সিঙ্ক করে যায়।
যেমন গরুর গাড়ির চাকায় যদি আয়রন বেডটা পরানো হয় তাহলে সেটাকে খুব পরিমাণে গরম করা হয়, এটা সাইজে বেড়ে যায়। এবার ওই চাকার চারিপাশে পরিয়ে ওটাকে যখন ঠান্ডা করা হয় জলের অ্যাড করে, সঙ্গে সঙ্গে ওটা কিন্তু শ্রিঙ্ক হয়ে চাকার চারিদিকে আটকে থাকে। আর থার্ডেরটা হচ্ছে চেঞ্জ ইন স্টেট অফ দ্য বডি। একটা জিনিস খেয়াল করে দেখবে, সলিড, লিকুইড, গ্যাস, এই তিনটে স্টেটই আমরা এর আগে পড়ে এসেছি। সলিডে যদি হিট অ্যাড করা হয় তাহলে সেটা মেল্টিং কন্ডিশনে চলে যায়, আস্তে আস্তে গলতে থাকে। একটা পয়েন্টে গিয়ে এটা পুরোপুরি গলে যায়, তখন সেটা লিকুইড ফরমেশনে চলে আসে। সেই লিকুইডে যদি আমি আবার হিট অ্যাড করি তাহলে নেক্সট স্টেপ ভেপারাইজেশনে এটা ট্রান্সফার হয়। ঠিক ভাইস ভার্সা, আমি যদি হিটটাকে গ্যাস থেকে সরিয়ে নিই বা হিট অ্যাবজর্ব করি, সঙ্গে সঙ্গে এটা কিন্তু কনডেনসেশন স্টেটে যাবে। তার মানে আস্তে আস্তে মলিকিউলগুলোর যে মোশনটা কমতে থাকবে, কমতে কমতে একটা ফিক্সড পয়েন্টে এসে এটা লিকুইডে ট্রান্সফার করবে। ঠিক তেমনি লিকুইড থেকেও যদি আমি হিটটাকে অ্যাবজর্ব করে নিই তাহলে মলিকিউলগুলোর মধ্যে পুরোপুরি মোশনটা স্টপ হয়ে যেতে থাকবে, আর এটা ইন্টারমলিকুলার স্পেস কমে যেতে থাকবে। কমতে কমতে ফাইনাল যে স্টেটটায় আসবে সেটা হচ্ছে সলিড স্টেট। তার মানে হিট অ্যাড করলে ফার্স্ট মেল্টিং, দেন ভেপারাইজেশন গ্র্যাজুয়ালি। আর হিট যদি আমি অ্যাবজর্ব করে নিই তাহলে প্রথমে হচ্ছে কনডেনসেশন, দেন হচ্ছে ফ্রিজিং, মানে ভাইস ভার্সা প্রসেস। কিছু কিছু অবজেক্ট আছে বা কিছু কিছু বডি আছে যেগুলোতে হিট অ্যাড করলে ডাইরেক্ট গ্যাসে কনভার্ট হয়, সেটার নাম হচ্ছে সাবলিমেশন। আর কিছু কিছু অবজেক্টের হিট অ্যাবজর্ব করলে ডাইরেক্ট গ্যাস থেকে সলিডে ট্রান্সফার হয়, সেটার নাম হচ্ছে সলিডিফিকেশন। এই যে সলিডিফিকেশন আর হচ্ছে সাবলিমেশন, এটাকে আমরা বলতে পারি একটা একটা আবার ভাইস ভার্সা। তার মানে সলিড থেকে যেমন ডাইরেক্ট গ্যাসে যাবে, তেমনি গ্যাস থেকে সলিডও আসতে পারে। When an object is heated, it undergoes many changes. The object becomes hotter. The object may expand or contract in size. A substance may change its state when heated. For example, water changes into water vapor on heating. We observe a change in temperature on heating. On heating, temperature rises, and on cooling, the temperature comes down. In nature, the sun energy brings about a change in temperature. The days are warm, while the nights are cool. Summer is hot, winter is cold. Matter exists as solid, liquid, and gas. All the three states of matter expand on heating. The expansion of matter depends on the temperature through which it is heated. In this case, when we heat this plate, the higher the temperature, more is the expansion. Expansion of matter also depends on the size of the material being heated. The longer the plate or bigger the ball, more is the expansion for the same rise in temperature. The nature of the material being heated also plays an important role in expansion. For example, copper expands more than iron for the same rise in temperature. Liquids and gases are fluids. They expand on heating. Expansion in gas is very large as compared to solids or liquids. Let us look at some practical uses of thermal expansion of solids in daily life. The iron rim is fitted in bullock cart wooden wheels by heating. When the metal cools, it holds the segments of the wooden wheel firmly. A small gap is left between the rails of a railway track, where the two rails are joined with the help of a fish plate. The gap is left to allow space for the expansion of rails in summer. Let us now look how heat affects the change in state. On heating, a solid changes to liquid and a liquid changes to gas. Conversely, on cooling, gas loses heat to change into a liquid and a liquid loses heat to change into a solid. The temperature at which a solid melts to change into its liquid form is known as its melting point. Melting point of ice is 0 degrees Celsius. The temperature at which a liquid starts boiling and changing into its gas state is known as its boiling point. Boiling point of water is 100 degrees Celsius.
Perhaps you have observed that when a stove is lighted in the kitchen, the air inside the room becomes little warmer. If this air is allowed to come out through an open window, it gradually cools down. The metal stirrer left in the cooking bowl becomes hot. These examples indicate that the bodies at higher temperature lose heat and consequently their temperature falls. When bodies gain heat, their temperature rises. There is a mutual exchange of heat between bodies at different temperatures. Thermal expansion. It has been experimentally observed that when a substance, maybe it solid, liquid or gas, when heated, it expands, and when it is cold, it contracts. এর ওপর বেস করেই এই যে এক্সপ্যান্ড আর কন্ট্রাক্ট হচ্ছে, এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে থার্মাল এক্সপ্যানশন। যেহেতু তিন রকম স্টেটেই পাওয়া যায়, সলিড, লিকুইড, গ্যাস, তাই জন্য তিন রকম স্টেটেই থার্মাল এক্সপ্যানশনটা আমরা লক্ষ্য করতে পারি। প্রথম ক্ষেত্রে থার্মাল এক্সপ্যানশন অফ সলিড, এটা তিন রকম হয়: লিনিয়ার, সুপারফিশিয়াল অ্যান্ড কিউবিক্যাল। লিনিয়ার এক্সপেনশন সবসময় মনে রাখবে লেন্থ ওয়াইজ হবে, ইনক্রিজ ইন লেন্থ। আর সুপারফিশিয়াল এক্সপেনশন সবসময় হবে এরিয়া অনুযায়ী, ইনক্রিজ ইন এরিয়া। অ্যান্ড কিউবিক্যাল অলওয়েজ ভলিউম, ইনক্রিজ ইন ভলিউম। তাহলে কি থার্মাল এক্সপেনশন অফ লিকুইড আর থার্মাল এক্সপেনশন অফ গ্যাসেস হয় না? থার্মাল এক্সপেনশন অফ লিকুইড, থার্মাল এক্সপেনশন গ্যাসও হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, সলিড লিকুইডের মতন গ্যাসও যেরকম এক্সপেন্ড হয়, তেমনি সলিড আর গ্যাসের মতন লিকুইডও কিন্তু এক্সপেনশন হবে। লাইক সলিড, liquids also usually expand on heating. Liquids basically expand much more than solid when heated. But liquids do not have a definite shape, but they have a definite volume. So liquids have only the cubical expansion. এটা কিন্তু মনে রাখবে। তাহলে সলিডের ক্ষেত্রে আমরা তিনটে পেলাম: লিনিয়ার এক্সপেনশন, সুপারফিশিয়াল এক্সপেনশন আর কিউবিক্যাল এক্সপেনশন। বাট লিকুইডের ক্ষেত্রে আমরা শুধুমাত্র পাচ্ছি হচ্ছে কিউবিক্যাল এক্সপেনশন, এটা কিন্তু মনে রাখবে। আবার ইন কেস অফ গ্যাসেস, গ্যাসেস অলসো এক্সপ্যান্ড হোয়েন দে আর হিটেড, and gases expand much more than liquid and solid. Like liquids, gases do not have a definite shape, so they also have only the cubical expansion. The thermal expansion of air can be demonstrated by some experiment which given to you by your book, like activity 6, activity 5, liquid and gases. একটা জিনিস তাহলে আমরা কি এখানে সামারাইজ পেলাম, যেহেতু মলিকিউলার স্পেস আর মলিকিউলার অ্যাট্রাকশন তিনটে তিন রকম, তাই থার্মাল এক্সপেনশনটাও তিনটে তিন রকম হচ্ছে। সলিডের ক্ষেত্রে লিনিয়ার, সুপারফিশিয়াল, কিউবিক্যাল। লিনিয়ার লেন্থে, সুপারফিশিয়াল এরিয়ায়, কিউবিক্যাল ভলিউমে। লিকুইডের ক্ষেত্রে অনলি কিউবিক্যাল এক্সপেনশন, তার মানে ভলিউম। আর গ্যাসের ক্ষেত্রে অনলি কিউবিক্যাল এক্সপেনশন, ভলিউম। তাহলে বাদ বাকি দুটোর ক্ষেত্রে কেন লিনিয়ার আর সুপারফিশিয়াল হচ্ছে না? ডিউ টু এদের প্রপার্টিস, যেহেতু এদের পার্টিকুলার কোনো শেপ অ্যান্ড সাইজ নেই। কেন শেপ অ্যান্ড সাইজ নেই? ডিউ টু মলিকিউলার স্ট্রাকচার, যেহেতু এদের ইন্টারমলিকুলার স্পেস অনেক বেশি আর ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন অনেক কম। মোডস অফ ট্রান্সফার অফ হিট। বেসিক্যালি ট্রান্সফার অফ হিট তিনটে মোডস আছে: কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। কন্ডাকশন সলিড, গ্যাস, লিকুইড তিনটের ভেতরেই হবে। কনভেকশন লিকুইড আর গ্যাস, অ্যান্ড রেডিয়েশন কোনো মিডিয়াম লাগে না। এবার একটা ছোট্ট এক্সাম্পল আমি দিচ্ছি, সেটা হচ্ছে সাপোজ ধরো তোমরা তিনজন তিনজন করে একটা রো ফর্ম করেছো, মানে প্রথম বেঞ্চে তিনজন, তার পরের বেঞ্চে তিনজন, তার পরের বেঞ্চে তিনজন, এরকম করে 15 স্টুডেন্ট 5টা রোতে বসে আছো, আর টিচার বসে আছে সামনের রোতে। এবার সে একটা স্টুডেন্টকে, একদম লাস্ট রোয়ের একটা স্টুডেন্টকে একটা বই দেবে। সে কিভাবে দিতে পারে? সে বইটা প্রথম রোয়ের
ফার্স্ট স্টুডেন্টকে দিল, সেই স্টুডেন্টকে রিকোয়েস্ট করলো পরের রোতে একজনকে দিতে, এরকম করে রিলে সিস্টেমে বইটা পৌঁছে গেল। বা টিচার কি করতে পারে, ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে কল করতে পারে, সে এসে বইটা নিয়ে যেতে পারে, অথবা বইটাকে টিচার থ্রো করতে পারে যাতে স্টুডেন্টটা ক্যাচ নিতে পারে। তাহলে আমার কিন্তু মেন টার্গেটটা হচ্ছে বুকটাকে সেই পার্টিকুলার পার্সনের কাছে পৌঁছে দেওয়া, এবং টিচার সেটা সাকসেসফুল হলো তিনটে ডিফারেন্ট মোডসে। ঠিক এরকমই আমাদের কন্ডাকশন, কনভেকশন আর হচ্ছে রেডিয়েশন। কন্ডাকশনটা যদি আমি ফার্স্ট মেথড ধরি তাহলে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। কনভেকশনটাকে যদি সেকেন্ড মেথড ধরি তাহলে এইটা হচ্ছে আমার একদম রিলে সিস্টেম না করে জাস্ট ওয়ান টু ওয়ান। আর যদি লাস্টেরটাকে ধরি তাহলে এখানে আমি কোনো রেডিয়েশনই দেখতে পাবো না। তাহলে এই রেডিয়েশনটা আমি যেহেতু দেখতে পাচ্ছি না, মানে আমি কোনো মিডিয়াম দেখতে পাচ্ছি না, সেই জন্য এটা প্লেসলি হলো একদম ডাইরেক্ট, জাস্ট ওয়ান টু ওয়ান। তাহলে একটা হচ্ছে রিলে, দ্বিতীয়টা ওয়ান টু ওয়ান, বাট সেই বডিটাকে তার কাছে আসতে হচ্ছে, আর থার্ডেরটা হচ্ছে ওয়ান টু ওয়ান কিন্তু সেটা থ্রো করে পেয়ে যাচ্ছে। তাহলে ট্রান্সফার অফ হিট বাই কন্ডাকশন টেক্স প্লেস মেনলি ইন সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসেস। এই গ্যাসেসটা কিন্তু টু সাম এক্সটেন্ট একটা নির্দিষ্ট পেরিমিটার অবধি যায়। কনভেকশনের ক্ষেত্রে যদি লিকুইড আর গ্যাসে হবে কিন্তু সলিডে হবে না। আর ট্রান্সফার অফ হিট ইন রেডিয়েশনে কোনো মিডিয়াম আমাদের দরকার হবে না। এবার কন্ডাকশন বা হচ্ছে আমার কনভেকশন আর রেডিয়েশন আমি নিচের একটা ভিডিও দিয়ে ডেসক্রাইব করেছি। এর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আমাদের জেনে নিতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টর কি? দ্য সাবস্টেন্স হুইচ অ্যালাউ হিট টু পাস থ্রু দেম ভেরি ইজিলি আর কল্ড কন্ডাক্টর। কি কি? সিলভার, কপার, আয়রন, এগুলো। আর ইনসুলেটর কি? হুইচ ডু নট অ্যালাউ হিট টু পাস থ্রু দেম, তার মানে যেটা ক্যারি করতে পারে কন্ডাক্টর, করতে পারে না ইনসুলেটর। কর্ক, মাড, উল, প্লাস্টিক এটসেট্রা। দেখবে তোমরা আগের পরীক্ষাটার সময় ইলেকট্রিকের ক্ষেত্রে লিখেছিলে অনলি কন্ডাক্টরস আর ইনসুলেটর। আমি তখন অনেকেরটাই কারেকশন করে দিয়েছি, শুধু যে ইলেকট্রিকের ক্ষেত্রেই কন্ডাক্টর ইনসুলেটর থেকে তা কিন্তু না। তোমরা অনলি লিখেছো, ওটা অনলি লিখবে না। যে কোনো এনার্জি কিন্তু কন্ডাক্টর ইনসুলেটর ক্যারি করে, ঠিক আছে? তার মানে আমার এইটাও মিডিয়ামের ওপর ডিপেন্ড করছে। আয়রন, কপার, সিলভার সবই হচ্ছে মেটাল, কিন্তু এদের মেটেরিয়ালের ওপর, নেচারের ওপর বেস করে কোনোগুলো হয় গুড কন্ডাক্টর, কোনোগুলো হয় হচ্ছে ব্যাড কন্ডাক্টর। এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। যেমন দুটো এক্সাম্পল আমি দিচ্ছি। আমরা খুব গরমের সময় গানি ব্যাগ বলে আমাদের কাছে একটা জিনিস থাকে, যেটা কেমিক্যালি ইনসলিউটেড একটা প্লাস্টিকের মধ্যে থাকে। কি কাজে লাগে এই গানি ব্যাগটা? ওষুধ টষুধ নিয়ে যাওয়ার সময় এর মধ্যে নিয়ে গেলে আমাদের অনেকক্ষণ লংজিভিটি থাকে। মানে তুমি একটা ইঞ্জেকশন নিয়ে এখান থেকে কলকাতায় যাবে কাউকে দিতে, তুমি যদি নর্মাল আইস দিয়ে প্যাক করে নিয়ে যাও রাস্তায় গলে যেতে পারে, কিন্তু গানি ব্যাগ নিয়ে গেলে এর লংজিভিটি পাওয়ার অনেকক্ষণ ঠান্ডাটাকে হোল্ড করে থাকে, ফলে এত সহজে গলে যায় না। তার কারণ কি? এই গানি ব্যাগটা বেসিক্যালি কভার থাকে হচ্ছে সডাস্ট দিয়ে। এয়ারটা এই ফাইন পোর্সের মধ্যে দিয়ে সডাস্ট দিয়ে যখন যাবে তখন সেটা ইনসুলেটর অফ হিটের কাজ করে। তার মানে এয়ারটাকে অ্যালাউ করে না আউটসাইড এনভায়রনমেন্টের সঙ্গে বাইপাস করতে, ফলে টেম্পারেচারটা প্রিজার্ভ থাকে। সেই জন্য আইসটাও প্রিজার্ভড হচ্ছে কি থেকে? মেল্টিং হওয়া থেকে। বর্তমানে বা রিসেন্ট ওয়ার্ল্ডে গানি ব্যাগে এখন আর সডাস্ট থাকে না, তার পরিবর্তে কি থাকে? কেমিক্যালি সাবস্টেন্স হুইচ অ্যাক্ট অ্যাজ এ insulator object between outer environment and inner ice। ফলে আইসটা অনেকক্ষণ শক্ত থাকছে, মানে হচ্ছে সলিডি ফর্মে থাকছে, ফলে আমার ওষুধ টষুধগুলো নষ্ট হচ্ছে না। তাই কোথাও ঘুরতে গেলে বা কোনো যখন মেডিসিন ট্রান্সপোর্ট হয় তখন কিন্তু এই গানি ব্যাগের হেল্পটা নেওয়া হয়ে থাকে। তাহলে কন্ডাক্টর ইনসুলেটরটা আমি খুব ইজিলি বুঝতে পারলাম। নেক্সট দুটো ভিডিওয়ে যেটা আছে, একটা হচ্ছে আমার কনভেকশন, কন্ডাকশন আর রেডিয়েশনের একটা ডিফারেন্সিয়েট ভিডিও, যেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। সেখানেই সি ব্রিজ, ল্যান্ড ব্রিজ এগুলো ডেসক্রাইব করা আছে। আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে থার্মোফ্লাক্স, সেটাও খুব ইজিলি ডেসক্রাইব করা আছে সেখানে,
যে কি করে একটা থার্মোফ্লাক্সের কাজটা হচ্ছে। বেসিক্যালি থার্মোফ্লাক্সের কাজটা কি? থার্মোফ্লাক্সের কাজটা হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ ফ্লাক্স যেটা হট লিকুইডকে হট আর কোল্ড লিকুইডকে কোল্ড রাখতে আফটার লং টাইম হেল্প করে থাকে। তাহলে এইটা হচ্ছে আমাদের নর্মাল এই চ্যাপ্টারটা, যেখানে আমরা এই তিনটে মোড আমরা ডিসক্রাইব করলাম আর কিছু অ্যাপ্লিকেশনও ডিসক্রাইব করলাম। Flow of heat takes place in a particular direction, that is, from bodies at higher temperature to bodies at a lower temperature as water flows from a higher to a lower level. There are three modes of transfer of heat from one place to the other place. These are conduction, convection, and radiation. Let us perform an experiment. Take a metal rod, hold one end and heat the other end. In the beginning, the end of the rod in the hand is not hot. However, very soon we find that the end becomes hot and we are not able to hold the rod any longer. It means that some heat has been transferred. The process by means of which heat is transferred in a solid body from one part to the other is known as conduction. Conduction happens mainly in solid. Note that conduction is not possible in vacuum. Remember that there are two important conditions for heat to be conducted from one body to another. These are: the two objects should be in contact and their temperatures should be different. The process by which heat is transmitted through a substance from one point to another due to the actual bodily movement of the heated particles of the substance is called convection. Convection of heat takes place in fluids, that is, liquids and gases, and involves the movement of matter from hot regions to cooler regions. In convection, heat is carried by moving gases like air and by moving liquids like water. A movement of air which carries heat from a warmer place to a cooler place is called convection current. There is a third way by which heat can be transferred from a hot body to a cooler one. This mode of transfer is called radiation, and it does not need any medium between the two bodies. All hot bodies radiate heat. The hot objects radiate heat rays to the surroundings. Heat from the sun comes to us by radiation. It travels through millions of kilometers of space to reach the earth. When this heat falls on some object, a part of it is reflected, a part is absorbed, and a part may be transmitted. The temperature of the object increases due to the absorbed part of the heat. A cloudy night is hotter than a clear night. When the sky is clear, the heat radiation goes into the atmosphere, but due to the presence of clouds in the sky, these thermal radiations are reflected back to the earth and one feels warmer. Breeze is caused due to difference in heating. Let us see the cause for land breeze and sea breeze. During the day, land gets heated more than the sea water. Hot air above the land rises up, and therefore the cold air from the seaside moves towards the beach. This is sea breeze. At night it is exactly the reverse. The water cools down more slowly than the land, so the cool air from the land moves towards the sea. This is called the land breeze. Last example is called a vacuum flask. Now, this flask is a very amazing thing because it brings all three methods of heat transfer together in one. Or, you can say that this vacuum flask works to prevent all three methods of heat transfer: conduction, convection, and radiation. If you put liquid in here and it is cold, and you cap down the cap, liquid in here will be able to remain cold for even a few days. Same thing occurs if it's hot. If you put a hot liquid in here and you close the cap, this liquid in here will remain hot for a few days if it is a good vacuum flask. How does it do it? The key point over here is that the sides of the flask are almost completely enclosed in
a space where air has been sucked out of, which means this part is a vacuum. Over here, in addition, the part with the vacuum has glass silver surfaces, and over here are a plastic cap and a foam plastic support. So let's talk about how it prevents heat transfer. Firstly, if there is a vacuum, it prevents all thermal energy transfer by conduction and convection. Of course, it's not a complete vacuum cover, but it's pretty good already. The next one is a silvered surface. The inner silvered surface reflects radiation from hot fluids back into the flask, and the outer silvered surface will reflect radiation in the external surroundings away from the flask. Therefore, this would also serve to minimize radiation absorption or radiation emission. The other two are the foam plastic support and the plastic cap. The foam plastic support is generally an insulator of heat, so it would reduce thermal energy transfer by conduction. Plastic cap from here blocks any kind of heated air over here to flow out through convection. Also, the plastic cap is an insulator, so it will prevent thermal energy transfer by conduction. Also, it would prevent loss of material through evaporation. So in summary, there are three ways in which thermal energy can be transferred by conduction, convection, and radiation. Conduction and convection requires a material medium, but radiation does not require any material medium.